হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন যে আজকের পর্বে আমরা একটা মিস্ট্রি রোমান্স সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ডিসিশন টু লিভ, মানে ছেড়ে যাওয়ার একটা ডিসিশন বা এরকম কোন একটা কিছু। তো যাই হোক, এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2022 সালে সাউথ কোরিয়াতে, এবং এই সিনেমাটির নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় 40 কোটি টাকার মতো। আর সিনেমাটি বক্স অফিস আয় করেছিল বাংলাদেশি প্রায় 230 কোটি টাকার মতো। এবং এই সিনেমার সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এটার আইএমডিবি রেট। এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.3, মানে বুঝতেই পারছো খুবই হাই আইএমডিবি রেট। এবং 94% গুগল ইউজার এই সিনেমাটিকে পছন্দ করেছে। তো কাগজে কলমে সিনেমাটি অবশ্যই বেটার, যেহেতু আইএমডিবি রেট ভালো, বক্স অফিস রেট ভালো, তারপর গুগল ইউজাররা রেটিং ভালো দিয়েছে। বাট অ্যাকচুয়ালি সিনেমাটি কেমন সেটা দেখার জন্য চলো আমরা মূল সিনেমাতে যাব। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, এই সিনেমার প্রথম হাফের কাহিনী খুবই স্লো। আর এই পুরো সিনেমার পরে আমি আমার ব্যক্তিগত মতামত দেব যে এই সিনেমাকে আমি আমার পক্ষ থেকে কত আইএমডিবি রেট দেবো, বা এটা আসলে কতখানি ডিজার্ভ করে স্টোরিটা। তো বাড়তি কোনো কথা না বলে আমরা মূল ভিডিওতে যাব। আর কোনো আজকে কমার্শিয়াল বিজ্ঞাপন আছে কিনা আমি নিশ্চিত নই, যদি থাকে তাহলে বিজ্ঞাপন প্লে হবে, আর যদি না থাকে তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। যদি বিজ্ঞাপন থাকে কি করতে হবে এটা তো তোমরা জানোই, এখানে নতুন করে আর বলার কিছু নেই। তো বিগ গাইস, আজকে একটা অসাধারণ অ্যাপের সাথে তোমরা পরিচিত হতে চলেছো, যেখানে 1 নম্বর অফারটি হচ্ছে তুমি এখানে আইফোন 15 জিততে পারো 1 রুপিতে। দ্বিতীয় অফারটি হচ্ছে 1 কোটি জিততে পারো টপ প্রাইজ হিসেবে মেগা কন্টেস্টে, এবং 20% এক্সট্রা ক্যাশ জিততে পারো পিন কমেন্টে দেওয়া লিঙ্ক এবং কুপন কোডের মাধ্যমে। আর কিভাবে ফ্যান্টাসি এটা প্লে করতে হবে দেখো, আজকে তোমাকে আমরা একটা অসাধারণ উইন্টার সেলের ব্যাপারে বলতে যাচ্ছি, যেখানে তোমার মিলতে পারে আইফোন 15 জাস্ট 1 রুপে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আর যদি তোমার বিশ্বাস নয় তাহলে দেখো আইফোন 1 রুপিতে কিভাবে জিতবে। আর জিততে হলে ভিডিওটা দেখতে হবে। তো অ্যাকচুয়ালি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করো 11 সার্কেল অ্যাপ। আর টিম বানাও 14 ডিসেম্বরের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টি20 ম্যাচের জন্য। আর কিভাবে খেলবে, 11 সার্কেলের টিম বানানো অনেক ইজি। তুমি দুটো টিমের জন্য 11টা বেস্ট প্লেয়ার সিলেক্ট করবে, আর তারা কি ধরনের পারফরমেন্স করবে তার উপর তোমার পয়েন্টস মিলবে, এবং তুমি যত পয়েন্টস জিতবে তোমার প্রাইস তত মিলবে। আর আইফোন @1 ক্রিয়েটিভটা কিভাবে হবে, গিভওয়ে কন্টেস্টে জয়েন করো, জিতো আইফোন 15। আর এই কন্টেস্টে এন্ট্রি ফি মাত্র 1 রুপি। আর এটা শুধুমাত্র 14 ডিসেম্বর ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচের জন্য। সেফ তুমি যেটা করবে, লিঙ্কে গিয়ে অ্যাক্টিভেট করবে। আর এরপর 1 করোড়ের যে অফারটা রয়েছে সেটা হচ্ছে এটা একটা মেগা কন্টেস্ট। আর এখানে জয়েন করলে তুমি জিততে পারো 1 করোড় পর্যন্ত রুপি। আর তুমি যদি নিচের দেওয়া যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে ডাউনলোড করো এবং আমাদের যে প্রোমো কোডটা সেটা ইউজ করো, তাহলে তুমি 20% পর্যন্ত এক্সট্রা রিয়েল ক্যাশ জিততে পারো তোমার 11 সাইকেল অ্যাকাউন্ট। কেমন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো এই সিনেমার মূলত কাহিনী দুজন মানুষকে ঘিরে চলবে, বাট তারা দুজন নায়ক নায়িকা নয়, তবে সিনেমার একটা মুহূর্তে তারা নায়ক নায়িকার মতো হয়ে যাবে। তো যাই হোক, কাহিনীর শুরুতে এই সিনেমার আমাদের যে লিড ক্যারেক্টার পার্ককে দেখানো হয়। সাদা ড্রেস পরা যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে পার্ক, এবং সে খুবই অনেস্ট একজন পুলিশ অফিসার। আর এই অনেস্টির জন্য গত কয়েক মাস ধরে তার রাতের ঘুমই হারাম হয়ে গিয়েছে। ব্যাপারটা এরকম না যে অনেস্টির জন্য তার পেছনে কোনো পলিটিশিয়ানরা লেগে রয়েছে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে কি, ওর জীবনে কিছু কেস রয়েছে যেগুলো এখনো সলভ করতে পারেনি, আর সেই কেসগুলো সলভ করতে পারেনি এটার টেনশনে মূলত ঘুম আসে না। তো একরকম ইনসোমনিয়ায় দাঁড়িয়ে গিয়েছে। আর সেম এরকম 4টা চ্যানেল চালাতে গিয়ে আমার মাথাও সবসময় টেনশন থাকে, আমারও সেম এরকম ইনসোমনিয়া অসুখ হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর আমাদের পার্কের ওয়াইফকে দেখানো হয় যে অন্য একটা শহরে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। তো এই কারণে যেটা হয়, তারা শুধুমাত্র ছুটির দিনেই দেখা করতে পারে, প্রতি সপ্তাহে, তাও একবার। তবে নর্মালি তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো, এটা তারা এক জায়গা হলে আমরা বুঝতে পারি। আর এখানে উল্লেখ্য, তারা এক অপরকে অনেক বেশি ট্রাস্ট করে, তাদের সম্পর্ক আর কি অনেক গভীর। আর এরপর আমরা দেখতে পাই পার্কের হাতে নতুন আরেকটা কেস এসেছে। বেচারা এমনিতেই ঘুমাতে পারছে না, এতগুলো কেস, তার উপর আরেকটা কেস এসেছে। আর ক্রাইম সিনে যখন যাওয়া হয় তখন আমরা বুঝতে পারি যে 50 বছরের একটা লোক, যে একজন মূলত হাইকার ছিল, যারা ওই যে পাহাড়ে উঠে আর কি, তো পাহাড়ের নিচে তার ডেড বডি পাওয়া গিয়েছে। তো শুরুতে দেখে মনে হয় যে এই লোকটা হয়তো হাইকিং করতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট ছিল নাকি ইচ্ছে করে মেরেছে, এই জিনিসটাই পার্ক এবং পার্কের টিমকে তদন্ত করার জন্য দেওয়া হয়। নর্মালি বাংলাদেশ বা ইন্ডিয়া হলে যেটা হতো, মোটসে ভালো হয়েছে, ওর এই ঝামেলা নিয়ে এত কিছু করার আমাদের সময় নেই, পুলিশরা এত ঝামেলা নিত না। তবে বুঝতে হবে এটা দক্ষিণ কোরিয়া, কোনো কিছু ওরা একেবারে তদন্ত না করে ছাড়বে না। তো ইনভেস্টিগেশনের সময় পার্ক সেই মৃত ব্যক্তির ফোন খুঁজে পায়, আর ওখানে সে দেখতে পায় এই ফোনের ওয়ালপেপারে ওই লোকটির সাথে একটা যুবতী মেয়ের ছবি রয়েছে, এবং তাদের দুজনের বয়সের পার্থক্য দেখে তার মনে হয় যে এই মেয়েটি নিশ্চয়ই মৃত ব্যক্তির মেয়ে হবে। তো এরপর সেই মেয়েটিকে যখন ডাকা হয় ওই বডি শনাক্ত করার জন্য, তখন জানা যায় যে মেয়েটি আসলে মৃত ব্যক্তির মেয়ে নয়, ওয়াইফ। আর এই মেয়েটির নাম হচ্ছে সং। আর এখানে লক্ষ্য, এই সং মেয়েটা কিন্তু এই সিনেমার সেকেন্ড মেইন চরিত্র। তো যাই হোক, পুলিশের লোকেরা তখন অবজার্ভ করে যে সংকে দেখে একদমই মনে হচ্ছে না যে সদ্য তার হাজবেন্ডের মৃত্যু হয়েছে, সে একটু কষ্ট পেয়েছে। তো এরপর পার্ক যখন তাকে একা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তখন সং বলে, আমি এই জন্যই কষ্ট পাচ্ছি না, কারণ আমার হাজবেন্ড যেমন মৃত্যু চেয়েছিল তার তেমন মৃত্যুই হয়েছে, তো এই জন্য আমি কোনো আফসোস করছি না। তো এরপর সে আরো বিস্তারিত বলে যে সং এর হাজবেন্ড একজন হাইকার ছিল, এবং তিনি চাইতেন তার যেন পাহাড়ে চলার সময় মৃত্যু
হয়। তো এইসব কথাবার্তার কারণে মূলত ইনভেস্টিগেশনের সময় পুলিশের প্রথম সন্দেহ ওই সং এর উপরে যায়, আর এর জন্য তারা মেডিকেল টেস্টও করায়। তো সং এর যখন মেডিকেল টেস্ট করা হয় তখন পুলিশ জানতে পারে যে সং এর শরীরে মানে ওই মেয়েটির শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তো এর মানে এটা স্পষ্ট যে সং এর হাজবেন্ড তাকে অনেক মারধর করতো এবং সে সংকে নিয়ে খুবই বেশি অবজেসড ছিল এবং সংকে সে স্ত্রী নয়, একটা পার্সোনাল প্রপার্টি মনে করতো। তো যাই হোক, এরপর সং যখন তার হাজবেন্ডের ডেড বডির ছবি দেখে তখন না চাইতে সং এর হাসি চলে আসে। তো পুলিশেরা সং এর এরকম বিহেভিয়ার দেখে অবাক হচ্ছিল, কিন্তু পার্ক ব্যাপারটা নর্মালি নেয়। তার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের রিয়াক্ট করার ধরন আলাদা আলাদা হতে পারে পরিস্থিতি বা সিচুয়েশনের জন্য। তো সং এর সাথে হয়তো তার হাজবেন্ডের সম্পর্ক অত ভালো ছিল না, বড়রকম কোনো একটা ব্যাপার ছিল যার জন্য হয়তো সং তার হাজবেন্ডের উপর হাসছে, তবে মনে মনে নিশ্চয়ই ওর কষ্টও লাগছে। তো এরপর আমরা দেখতে পাই পার্ক তার জুনিয়রকে নিয়ে লুকিয়ে লুকিয়ে সং এর উপর নজর রাখতে শুরু করে। তো সং এর উপর যখন নজর রাখছিল তখন সে জানতে পারে যে সং একজন পেশায় নার্স, যে একটা ওল্ড কেয়ার কোম্পানির জন্য একজন বৃদ্ধার দেখাশোনা করে, এবং ওই অফিস থেকে আরেকটু খোঁজ নিয়ে পার্ক জানতে পারে যে সং নাকি তাদের কোম্পানির সবচেয়ে বেস্ট কেয়ারটেকার। তো এইসব তথ্য নিয়ে সং একটু অবাক হয়ে যায়, আর সবচেয়ে বেশি অবাক হয় এটা ভেবে যে সং এর হাজবেন্ড মারা গিয়েছে 5 দিনও হয়নি, কিন্তু এরই মধ্যে সে কাজ জয়েন করে পুরোপুরি কাজে মত্ত হয়ে গিয়েছে। আর এদিকে পোস্টমর্টমের সময় সং এর হাজবেন্ডের নখে কারো রক্ত পাওয়া যায় এবং মোটামুটি সবাই সন্দেহ করে যে ওই ব্লাড স্যাম্পলটা হয়তো সং এরই হবে। তো এই জন্য ডিএনএ টেস্ট করার জন্য সংকে পুলিশ স্টেশনে আনা হয়। আর এদিকে পার্কের জুনিয়র সেই ওল্ড লেডির সাথে দেখা করতে আসে, যার কেয়ারটেকিং করে আমাদের সং। তো সিসিটিভি অনুযায়ী দেখা যায় যেদিন সং এর হাজবেন্ডের সাথে এই ঘটনাটা ঘটেছে সেদিন রাত 11টা পর্যন্ত সং এই মহিলার সাথে বাসাতেই ছিল। তো এই জন্য ওই জুনিয়র বিশেষ কিছু জানতে পায় না সেখান থেকে। উল্টো মহিলা বলা যে সং তার অনেক খেয়াল রাখে, এমনকি সং ওই মহিলাকে গান শোনার জন্য নতুন একটা ফোনও গিফট করেছিল। আর এদিকে পুলিশ স্টেশনের সং নিজে স্বীকার করে যে তার হাজবেন্ডের নখে যে রক্তটা পাওয়া গিয়েছে সেটা আসলে তারই। অ্যাকচুয়ালি যেদিন সে হাইকিং এ যাবে তার আগে তার হাজবেন্ড তাকে বলেছিল যে সেও যেন তার সাথে হাইকিং এ যায়, কিন্তু সে না করে দিয়েছিল। আর এখানে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আসে যেখান থেকে আমরা জানতে পারি যে সং পুরোপুরি কোরিয়ান নয়, সে চায়না থেকে এখানে এসেছিল। আর এজন্য সে এখানকার ভাষা পুরোপুরি জানতো না বা পুরোপুরি ভাষা বুঝেও না। আর তাছাড়া তার হাজবেন্ড পাহাড়ে যেতে অনেক পছন্দ করতো, তো সে চাচ্ছিল যে আজকে যেন ওর সাথে সং পাহাড়ে যায়। তো এটা নিয়ে মূলত ঝামেলা হয় এবং সংকে অনেক মারে, কিন্তু এইসব কাহিনী বলার সময় সং তার হাসি থামাতে পারছিল না। আর ওর এই রহস্যময় অভ্যাস দেখে পার্ক সং এর প্রতি হুদাই একটা প্রেমের অ্যাট্রাকশন বোধ করে, আকর্ষণ বোধ করে। কিন্তু পার্কের জুনিয়র এটা দেখে একটু চিন্তিত হয় এবং রেগে যায় যে খুনের যে সাসপেক্ট তার সাথে আমাদের বস কেন এত ভালো ব্যবহার করছে, ও কথায় কথায় হাসছে খুনের একটা জেরা নিয়ে, বস কেন ওকে ধমক দিচ্ছে না। তো এরপর ব্রেকের পরে পার্ক করে কি সংকে একটা ব্যান্ডেজ দেয় ক্ষতস্থানে লাগানোর জন্য, কারণ ওখানেই তার হাজবেন্ডের আঙুলের নখ লেগেছিল। তো সং করে কি সেই ব্যান্ডেজটা লাগানোর পরে তার উপর একটা পারফিউম দেয়। বুঝতেই পারছো এটা একটা ইশারা যাতে ওই পুলিশ অফিসার ওর প্রতি একটু আকর্ষণ হয়, আমরা এখানে বুঝতে পারি যে সেও পুলিশ অফিসারকে পছন্দ করা শুরু করেছে। তো এর পরের জিজ্ঞাসাবাদ থেকে পার্ক জানতে পারে যে গত বছর 35 জন চায়না থেকে অবৈধভাবে কোরিয়াতে আসার সময় বর্ডারে ধরা পড়েছিল, আর তাদের মধ্যেই সং ছিল, কিন্তু সং বাদে বাকি সবাইকে আবার চায়না ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো পার্ক যখন সংকে ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমাকে কেন চায়না ফেরত পাঠানো হয়নি, সং তখন বলে আমার দাদা একজন কোরিয়ান ফ্রিডম ফাইটার ছিলেন, যিনি কোরিয়ার পক্ষ হয়ে জাপানের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু পরে তিনি চায়না থাকতে চলে যান। তবে সেই ডকুমেন্টস গুলো আমার কাছে ছিল, আর এই কারণে ইমিগ্রেশন অফিসার আমাকে কোরিয়াতে থাকতে পারমিশন দিয়েছিল, কারণ আমি চায়নাতে জন্মেও নিজেকে মনে মনে কোরিয়ান মনে করতাম। আর এরপর পার্ক করে কি তার ফোনে সেই সব ডকুমেন্টস এর প্রমাণও দেখায়। আর এদিকে অন্য একটা কেসের আসামিকে অনেক দিন পিছু করার পরে ফাইনালি পার্ক ধরে মারতে থাকে। আর রাস্তাতে যাওয়ার সময় সং এই সবকিছু দেখছিল। তো সং যখন পার্কের মারামারি দেখে তার কাছে মনে হয় যে এই পুলিশ অফিসার অনেক বিনয়ী হওয়ার সাথে সাথে সে অনেক সাহসীও। তো এরপর ওই লোককে যখন জিজ্ঞাসাবাদ করে পার্ক আর রুমের বাইরে যখন আসে তখন তার জুনিয়র পার্ককে বলে দেখুন এই কেসটার মেইন সাসপেক্ট বা সন্দেহজনক হচ্ছে সং, কিন্তু তারপরে আপনি ওর সাথে এত ভালো আচরণ কেন করছেন? এর কারণ কি এটাই যে অনেক কোচি এবং সুন্দরী একটা মেয়ে? তখন পার্ক তাকে বোঝায় ব্যাপারটা এরকম নয়, আমরা সং এর বিরুদ্ধে এখনো সেরকম কোনো তথ্য প্রমাণ পাইনি যার উপর ভিত্তি করে ওর সাথে আমরা খারাপ ব্যবহার করতে পারি বা অ্যাকশন নিতে পারি, তবে হ্যাঁ ওর উপর আমরা নজর রাখছি। তো যাই হোক, নিজের আগ্রহ থেকেই হোক কিংবা কাজের কারণে হোক পার্ক কিন্তু রেগুলারলি সং এর উপর নজর রাখছে এবং পার্কের জীবনের এটা একটা অংশ হয়ে গিয়েছে এবং সে রাতভর সং এর উপর নজর রাখতো এবং সেখানে রাখা গাড়িতেই ঘুমাতো। তো সং এই জিনিসটা লক্ষ্য করে এবং সং করে কি একদিন সকালে এসে পার্কের অনেকগুলো ছবি তোলে এবং সুন্দর করে তাকে গুড মর্নিং বলে। আর এই কাজে পার্ক এমন ভাবে প্রভাবিত হয় যে সে অফিসে আসার পরে তার অফিসের সকল স্টাফকেও প্রথমবারের মতো গুড মর্নিং বলে। আর বুঝতেই পারছো পার্ক কেন সং নামে একটা মেয়ের উপর এত বেশি আকর্ষিত হচ্ছে, কারণটা হচ্ছে পার্ক বিবাহিত হলেও তার বোর সাথে তার থাকা হয় না। তো যাই হোক, সং যেহেতু জানে পার্ক লুকিয়ে তার উপর নজর রাখে, এর জন্য সং করে কি মাঝে মাঝে ইচ্ছে করে তার যে পোষা বিড়াল রয়েছে তাকে শুনে শুনে বলতে থাকে আমি ওই পুলিশ অফিসারটাকে অনেক ভালোবেসে ফেলেছি, ওর মতো সাদা
মনের মানুষ আমি আর দেখিনি, ওকে আমি বিয়ে করতে চাই। আর এদিকে পার্ক এটা শোনে এবং পার্কের অবস্থা এমন হয় যে সেই কেসের তদন্ত তো পুরো সততার সাথে করছে, কিন্তু সে মনে মনে এটাও চায় না যে সং এর হাজবেন্ডের মৃত্যুর দায় সং এর উপর আসুক বা সং এর কোনো হাত থাকুক। মানে সে সংকে মনে প্রাণে পছন্দ করে ফেলেছে অলরেডি। আর এদিকে পার্কের জুনিয়র তাকে বলে চাইনিজ সরকারের জন্য সং কিন্তু একটা ওয়ান্টেড ক্রিমিনাল, কারণ সং এর উপর তার দাদিমাকে মারার অভিযোগ রয়েছে। তো পার্ক এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য সং এর কাছে যায়, আর তখন সং বলে যে আমার দাদির একটা অসুখ ছিল, যে অসুখে তার মৃত্যু নিশ্চিত ছিল, যেটা কখনোই ঠিক হবে না, তবে তার অনেক কষ্ট হতো। আর এই জন্য তার দাদি তার কাছে একটা হেল্প চেয়েছিল, তাকে যেন এই জীবন থেকে মুক্তি দেওয়া হয়। আর আমি যেহেতু একটা নার্স ছিলাম, এই জন্য আমি জানতাম যে ফ্যান্টানিল ক্যাপসুলের সাহায্যে এটা খুব সহজেই করা যায় এবং একজন মানুষের সহজ মৃত্যু হয়। তো এই জন্য আমি না চাইতেও আমার দাদির ইচ্ছা আমাকে পূরণ করতে হয়েছে, কিন্তু চাইনিজ সরকারের কাছে আমি ক্রিমিনাল হয়ে গিয়েছি। আর এখানে তোমাদের একটা ইনফরমেশন দেই, কোরিয়াতে কিন্তু একটা নিয়ম রয়েছে, বিশেষ নিয়ম। তোমার যদি মরণ ব্যাধি হয়, যেটা থেকে বাঁচার আর কোনো সিস্টেমই নেই, কোনো চিকিৎসাই নেই, তুমি চাইলে সুইসাইড করতে পারবে। কোরিয়াতে আত্মহত্যা করার পারমিশন রয়েছে এই বিশেষ ক্ষেত্রে। তো এর জন্য সং কোরিয়াতে কোনো ক্রিমিনাল নয়। তো যাই হোক, এরপর পার্কে সং কিছু এমন একটা লেটার দেখায় যেটা তার হাজবেন্ডের জন্য পাঠানো হয়েছিল। আর ওই লেটার পড়ে জানা যায় কেউ তার হাজবেন্ডকে এক্সপোজ করার হুমকি দিচ্ছিল। তো অ্যাকচুয়ালি এখানে আমরা সং এর হাজবেন্ড সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারি। সং এর হাজবেন্ড মূলত একজন ইমিগ্রেশন অফিসার ছিল। ইমিগ্রেশন অফিসারটা আমি তোমাকে বোঝাই, ধরো আমরা যখন ইন্ডিয়া বা অন্যান্য দেশে যাই বা ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে আসে, তখন ওই ঢোকার সময় যে অফিসারগুলো আমাদেরকে আটকায় তারাই মূলত ইমিগ্রেশন অফিসার, এবং এইসব অফিসারদের কাছে মোটামুটি এরকম ক্ষমতা থাকে তুমি অবৈধ হলেও তোমাকে ঢুকে দিতে পারবে, এবং তাদের আরো তো লবিং থাকেই। ওই ইমিগ্রেশন অফিসার মূলত ঘুষ নিয়ে কিছু চাইনিজ লোকজনদেরকে কোরিয়াতে থাকতে দিয়েছিল। আর এই খবর যদি বাইরে আসতো তাহলে তার তো মনে করো 15 বছরের জেল হয়ে যেত, জরিমানাও হতো। তো ধারণা করা হয় এর জন্য হয়তো সং এর হাজবেন্ড সুইসাইড করেছিল। আর এরপর সং পার্ককে আরো গোপন একটা তথ্য দেওয়া শুরু করে, সেটা হচ্ছে আজ থেকে 1 বছর আগে সে যখন হেঁটে চায়না থেকে কোরিয়াতে এসেছিল, তখন সং এর হাজবেন্ডই মূলত ইমিগ্রেশনে তাকে আটকেছিল এবং তাকে এই শর্তে কোরিয়াতে থাকতে রাজি হয়েছিল যে তাকে বিয়ে করতে হবে। বিষয়টা বুঝিয়ে বলি, সং যদি তাকে বিয়ে করে তাহলে সং এর যত দায়ভার আছে, তার কাগজপত্র সবকিছু সং এর হাজবেন্ড ঠিক করে দেবে। তো এই কারণে বাপের বয়সী হওয়ার সত্ত্বেও সং তাকে বিয়ে করেছিল। আর এরপর তারা আরো জানতে পারে যে সং এর হাজবেন্ড মরার আগে তার অফিসে একটা সুইসাইড নোটও পাঠিয়েছিল। তো এইসব জিনিস দেখে এটাই প্রমাণিত হয় যে সং এর হাজবেন্ডের কেস একটা আত্মহত্যার কেস ছিল, আর এই কারণে পুলিশ এটার ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়, মানে পুরো কেসটাই বন্ধ করে দেয়। তো যেহেতু এই কেস বন্ধ হয়ে গিয়েছে, সং তো আর সাসপেক্টেড নেই, এর জন্য পার করে কি সং এর বাড়িতে গিয়ে তার হাজবেন্ডের সকল জিনিসগুলো ফেরত দেয় এবং বলে এই কেস বন্ধ হয়ে গিয়েছে, তোমাকে এখন আর সন্দেহ করা হচ্ছে না, তুমি সম্পূর্ণ নিরাপদ রয়েছো। কিন্তু এই কেস বন্ধ হয়ে গেলেও গত 6 মাস ধরে পার্ক এবং সং যেহেতু ইনভেস্টিগেশন একসাথে করেছে, তারা দুজন ভালো বন্ধু হয়ে গিয়েছে। আর মূলত সং একটু রহস্যময়ী মেয়ে, তার চোখ, তার হাসি, তার কথাবার্তা সবকিছুই আবার একটা সিস্টেম হয় যে কোনো পুরুষ আকর্ষিত হতে বাধ্য, আর এই কারণে পার্কও তার প্রতি আকর্ষিত হয়ে গিয়েছে। তো যাই হোক, এটার প্রমাণ আমরা আরো পেয়ে যাই যখন আমরা দেখি যে আজকে রাতে পার্ক তার বাড়ি ছেড়ে সং এর বাড়িতে রয়েছে এবং সং এর জন্য কোরিয়ান স্টাইলে চাইনিজ খাবার বানাচ্ছে। আর এখানে থাকার সময় সং পার্কের ঘুম না আসা অসুখ সম্পর্কে জানতে পারে যে ওর ইনসোমনিয়া রয়েছে। তো এর জন্য এরপর সং করে কি পার্কের বাড়িতে আসে। আর পার্কের তো একটা বিশাল সুবিধা, যেহেতু স্ত্রী বাড়ি থাকে না, সপ্তাহে মাত্র একদিন থাকে, তো পার্কের বাড়িতে যত পুরনো আনসলভ কেসের ডিটেলস ছিল সব ছবি পুড়িয়ে দেয়, যাতে পার্ক এগুলো নিয়ে আর চিন্তা না করে, তার একটু ঘুম হয়। আর পাশাপাশি ঘুমানোর জন্য পার্কের পাশে বসে ঘুম আসানো অনেক ভালো ভালো টেকনিক সম্পর্কেও বলে। তো এর জন্য পার্ক অনেক দিন পরে ভালো একটা ঘুম দেয়। আর এভাবেই তাদের রেগুলার দেখা সাক্ষাৎ হতে থাকে এবং তারা একে অন্যের লাইফের অনেক কথা সিক্রেট শেয়ার করে, একে অপরের কাছে আসতে শুরু করে। তবে তাদের মধ্যে এখনো যে সেক্সুয়াল কোনো কিছু হয়েছে এরকম কোনো কিছু হয়নি, জাস্ট ফ্রেন্ড হিসেবে রয়েছে। কিন্তু এরই মাঝে একদিন পার্ক করে কি সংকে খুঁজতে খুঁজতে সেই বুড়ি মহিলার বাসায় চলে আসে, যার কেয়ারটেকার সং ছিল। তো সং যেহেতু এখানে ছিল না, এই জন্য পার্ক করে কি মহিলার সাথে কথা বলা শুরু করে। তো ওই মহিলা তার ফোনে গান প্লে করার চেষ্টা করছিল, কিন্তু গানটা প্লে করতে পারে না, বুঝতেই পারছো আইকর আমলের মহিলা। তো এর জন্য তাকে সাহায্য করার জন্য পার্ক তার ফোন চেক করতে থাকে, কিন্তু ফোন চেক করতে গিয়ে দেখতে পায় ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস ওপেন হয়ে রয়েছে এবং সে একটা একটা করে সরাতে থাকে। কিন্তু এরই মধ্যে একটা অ্যাপস ছিল যেটা হচ্ছে তুমি কতখানি ফোন হাতে নিয়ে হাঁটছো সেটার ডিস্টেন্সে, মানে প্রত্যেক তারিখে তুমি কতখানি হেঁটেছো সেটা হিসাব করে রাখে। তো ওখানে একটা জিনিস দেখে সে পুরো শকড হয়ে যায় যে কিছুদিন আগে এই মহিলা 100 কিলোমিটারের বেশি সফর করেছে। ব্যাপারটা বুঝিয়ে বলে, তুমি যে খালি হাঁটলে এখানে আসবে তা না, এটা গুগল ম্যাপের সাহায্যে তুমি যদি এখান থেকে 100 কিলোমিটার দূরে যাও ওটাও মানে দেখাবে যে এত ডিস্টেন্সে তুমি আজকে ঘোরাঘুরি করেছো। তো পার্ক তো অবাক হয়ে যায় যে এই মহিলা বিছনা থেকে উঠতে পারে না, সে 100 কিলোমিটার কই থেকে ভ্রমণ করে আসলো। এরপর সে যখন ডেট চেক করে, আমাদের পার্ক, সে দেখতে পায় এটা সেই দিনের রেকর্ড যেদিন সং এর হাজবেন্ডের মৃত্যু হয়েছিল। তো পার্কের পর ওই মহিলাকে জিজ্ঞেস করে যে আপনি কই গিয়েছিলেন ওই দিন। মহিলা বলে আমি তো গত 6 মাস ধরে অসুস্থ, আমি তো একদিনও এই ঘরের বাইরেই যাইনি। তো পার্কের তখন মনে পড়ে যে এই মহিলাকে তো সং একটা মোবাইল গিফট করেছিল এবং সেম একটা মোবাইল সং এর কাছে
কাছেও রয়েছে। আর মহিলা তখন বলে হ্যাঁ, এই দুটো মোবাইলও একসাথে কিনেছিল, একটা আমাকে দিয়েছে আর একটা নিজে ব্যবহার করছে। তো তখন পার্কের মাথা পুরো ঘুরে যায় এবং পার্ক এখানে ফাইনালি কাহিনী বুঝতে শুরু করে। তো পার্ক এরপর যখন এই বাড়িটা ভালো মতো খেয়াল করে তখন সে দেখতে পায় যে এই বিল্ডিং এর সামনের সাইডে ক্যামেরা লাগানো রয়েছে এবং 11টা পর্যন্ত এই মহিলা এখানে থাকে। বাট মহিলা যখন বেডরুমে যায় সেখানে তার ক্যামেরা নেই এবং এই বাড়ির পেছনের দিকেও কোনো ক্যামেরা নেই। তো এর মানে সেদিন ভোরবেলা সং যেটা করেছে, এই মহিলার ঘরে এসেছিল, দ্রুততার সাথে ফোনটা মহিলার ফোনের সাথে বদলে নিয়েছে যাতে পরবর্তীতে ইনভেস্টিগেশন করা হলে পুলিশ তার লোকেশন সহজে বের করতে না পারে। আর এরপর সে পেছনের রাস্তা দিয়ে বিল্ডিং দিয়ে বের হয়ে যায় আর তারপর সেখান থেকে সেই উঁচু জায়গায় যায় যেখানে তার হাজবেন্ড হাইকিং এর জন্য গিয়েছিল। তবে সে তার হাজবেন্ডের কাছে যাওয়ার জন্য অন্য একটা রাস্তা বেছে নিয়েছিল। তো তার হাজবেন্ড যখন পাহাড়ের চূড়ায় ছিল তখনই সে পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে মেরে দিয়েছে। তো পার্কের এটা তো সন্দেহ, তো এই সন্দেহটা সত্য কিনা এটা চেক করার জন্য পার্ক করে কি সেই বুড়ির ঘরে থেকেই পাহাড়ে আসে এবং দেখতে পায় সেম অতখানি ডিস্টেন্সই কাভার করেছে, মানে এই পাহাড়ে আসতে সেম 100 কিলোমিটার দূরত্বই লাগে, যেটা ওই মহিলার ফোনে সে দেখেছিল। তো এতে সে পুরোপুরি শকড হয়ে যায় এবং প্রমাণ করে ফেলে যে সংই অনেক চতুরভাবে তার হাজবেন্ডের খুন করেছে। কিন্তু এটা জেনে পার্ক একদম শকে চলে যায়। তো এরপর সং এর মুখ থেকে সত্য জানার জন্য সে করে কি রাতে সং এর বাসায় যায়। তো সং এখানে ডাইরেক্ট কোনো টালবাহানা না করে সরাসরি নিজের দোষ স্বীকার করে নেয় এবং বলে আমার হাজবেন্ড আমাকে রেগুলার মারতো আর আমি যেহেতু একজন চাইনিজ ছিলাম এবং আমার কাগজপত্র যেহেতু পুরোপুরি রেডি হয়নি এবং ওর হাতে আমার সকল কাগজপত্র ছিল, তো আমি এই জন্য পুলিশের কাছে কোনো কমপ্লেনও করতে পারতাম না, কারণ আমার হাজবেন্ড আমাকে হুমকি দিয়েছিল আমি যদি পুলিশের কাছে যাই তাহলে আমাকে আবার চায়না পাঠিয়ে দেবে। তো এর জন্য চুপচাপ তার অত্যাচার আমি সহ্য করতাম, কিন্তু আমি এটা আর বেশি দিন সহ্য করতে পারি না। আর এর জন্য আমার হাজবেন্ডকে মারার জন্য আমি একটা পারফেক্ট প্ল্যান করি। এবং এখানে সং আরো বলে আমার হাজবেন্ডকে মারার সেই হুমকি দেওয়া লেটার, সুইসাইড নোট সব আমি লিখেছি। আর এখানে আরেকটা জিনিস রিভিল হয়, আমরা জানতে পারি যে পার্কের সাথে ওর যে ভালো সম্পর্কগুলো হয়েছিল, মানে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে এবং পার্কের সাথে এত সুন্দর সুন্দর কথা বলেছে, এই সবকিছু সে রেকর্ড করে রেখেছে। তো পার্ক জিজ্ঞেস করে এগুলো তুমি কেন করেছো? তো পার্ক তখন বলে এই কেস যদি রিওপেন হয় তাহলে এই রেকর্ডিং গুলো দিয়ে আমি তোমাকে ব্ল্যাকমেল করার জন্য আমি রেকর্ড করেছিলাম। কিন্তু পার্ক বলে না, আমি তো এই কেস আর রিওপেন করছি না, কারণ আমি অলরেডি তোমার উপর দুর্বল হয়ে পড়েছি। আর এই সত্যটা জানার পরে সবচেয়ে ভেতর থেকে আমি ভেঙে পড়েছি, কারণ আমি মনে থেকে কখনো কল্পনাও করিনি যে তুমি দোষী বেরোবে। আর এখানে আমরা স্পষ্ট তখন বুঝতে পারি যে মূলত এই কেস থেকে বাঁচার জন্যই বা সং নিজেকে বাঁচানোর জন্যই পার্ককে মূলত সিডিউস করেছিল, তাকে কাছে এনেছিল। তো পার্ক যখন এই কথাটা বলে যে তুমি নিজে বাঁচার জন্য আমাকে তোমার ঘনিষ্ঠ করেছো, সং বলে কসম না, আমি সত্যিকারেই তোমাকে চাই, কারণ আমি এমন একটা নরকের মধ্যে ছিলাম, তোমার মতো একটা মানুষ দেখে তোমার প্রতি আমার সত্যি আকর্ষণ চলে এসেছিল। তবে আমি চাই না এই সত্যটা জানার পরেও আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হোক, তবে তুমি যদি চাও আমাকে জেলে পাঠাতে পারো। পার্ক তখন বলে দেখো তোমার বিরুদ্ধে শুধুমাত্র একটা প্রমাণই রয়েছে, সেটা হচ্ছে ওই বুড়ি মহিলার ফোন। তো এই জন্য আমি চাইবো তুমি যত দ্রুত পারো সেই ফোনটাকে ধ্বংস করে সমুদ্রে ফেলে দাও। তবে আমি তোমাকে এতখানি ভালোবাসি যে তোমার আমি কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু তারপরও আমি একজন পুলিশ অফিসার, আমি তোমার সাথে সম্পর্কও রাখতে পারবো না। আমি সারা জীবন আমার সব কাজ সততার সাথে করেছি, কিন্তু তোমার প্রেমে পড়ে আমার লাইফের লাস্ট একটা ভুল কাজ আমি করে ফেললাম, যার জন্য আমি সারা জীবন আমাকে ক্ষমা করতে পারবো না। তবে আমি চাই না যে তোমার সাথে আমার আর কখনোই দেখা হোক। তো পার্ক এই কথা বলে সম্পর্ক ভেঙে দিয়ে চিরদিনের মতো চলে যায়। তো এইভাবে দিন কাটতে কাটতে 1 বছর চলে যায়। আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে পার্ক তার ওয়াইফের সাথে একটা নতুন শহরে শিফট হয়েছে। তবে এখানে লক্ষ্য পার্কের ঘুম না আসার অসুখ আগের চেয়েও তীব্রতর হয়েছে। আর এর পেছনের বড় দুটো কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে সংকে সে ভালোবেসেছিল, দ্বিতীয় কারণটা হচ্ছে সে একজন সৎ পুলিশ অফিসার, সে জানে সং দোষী, কিন্তু ভালোবাসার কারণে সে সংকে ধরিয়ে দেয়নি। আর ওইদিকে আমরা দেখি সংকে, মানে ওই মেয়েটিকে একটা লোক মারছে, আর এই লোকটার নাম হচ্ছে ডুকি। আর সংকে যে লোকটা মারছে সে কিন্তু তার হাজবেন্ড নয়, মূলত মারছে হচ্ছে সং যে নতুন একজনকে বিয়ে করেছে তার হাজবেন্ড খুব ফ্রড একটা মানুষ। সে করেছিল কি এই ডুকি নামে লোকটার কাছ থেকে বোকা বানিয়ে অনেক টাকা মেরে দিয়েছে, আর ডুকিকে সেই টাকা ফেরত দিচ্ছে না। তো এই জন্য ডুকি ওকে না পেয়ে ওর বউকে মারছে এবং বলছে আমার মায়ের চিকিৎসা করাতে পারছি না আমি এই টাকার জন্য, আর তোর হাজবেন্ড আমার টাকা নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আমার মায়ের কিছু হলে তোকে সহ তোর হাজবেন্ডকে আমি মেরে দেবো। তো এর কিছুদিন পরে আমরা দেখতে পাই সং তার নতুন হাজবেন্ডের সাথে ওই লোকটার কাছ থেকে বাঁচার জন্য পার্করা যে শহরে থাকে সেই শহরে চলে এসেছে। তবে এখানে উল্লেখ্য সং আগে থেকেই জানতো যে পার্ক ওই শহরে থাকে, তো এই জন্য সে ইচ্ছে করে মূলত এই শহরটা চুজ করেছিল। তো এরপর একদিন পার্ক আর তার ওয়াইফ যখন মার্কেটে কেনাকাটা করছিল তখন সং ও তার হাজবেন্ড সেখান দিয়ে যাওয়ার সময় তাদের দেখা হয়ে যায়। তো পার্ক তো হুট করে সংকে দেখে চমকে যায়, কিন্তু মনে মনে অনেক খুশিও হয়, কারণ সে এখনো সংকে ভালোবাসে। আর আসলে পোলা মানুষ হচ্ছে এটাই, মন অনেক বড়, তারা একজনকে ছেড়ে না দিক বাট ভালোবাসতে পারে অনেক আর কি। তো কিছুক্ষণ কথা বলার পরে তাদের চারজনের মধ্যে হালকা পাতলা বন্ধুত্ব হয়ে যায় এবং এখানে একটা অকওয়ার্ড ঘটনা হয় যখন সং এর হাজবেন্ড পার্ক এবং পার্কের বউ দুজনের নাম্বার এসে, ওরা না বলতে পারে না, নাম্বারটা দিয়ে দেয়। তো নাম্বার কেন নিলে এটা আমরা পরে জানতে পারবো। তো এরপর আমরা দেখি রাতের বেলা সং এর হাজবেন্ড পার্কের ওয়াইফের নাম্বারে কল করে, আবার বলছি সং এর হাজবেন্ড পার্কের বউয়ের নাম্বারে কল করে, কিন্তু বিজি হওয়ার কারণে সে
কলটা ধরতে পারে না। কেন কল করলে এটা আমাদের কাছে খুব একটা উইয়ার্ড লাগে, তার কি চরিত্র খারাপ নাকি কিছু বলতে চায়। আর এর পরের দিনই পার্ক জানতে পারে যে এই শহরে নতুন একটা মার্ডার হয়েছে। তো পার্ক সেখানে গিয়ে দেখতে পায় মৃত ব্যক্তিটি হলো সং এর নতুন হাজবেন্ড। তো এটা দেখে পার্কের মাথা পুরোপুরি ঘুরে যায় এবং সে নিশ্চিত হয়ে যায় যে এই কাজটা নিশ্চয়ই সং করেছে। তো সংকে তখন পার্ক পুলিশ স্টেশনে ডেকে তার দোষ স্বীকার করতে বলে, কিন্তু সং বলে বিশ্বাস করো কসম আমি কিচ্ছু করিনি, আর আমার কাছে আমার হাজবেন্ডকে মারার কোনো কারণও ছিল না। তো এই জন্য পুলিশ করে কি পরবর্তী ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তো এরই মাঝে দেখা হয়ে যায় তাদের একটা কাপলের সাথে, যে কাপল সমুদ্র পাড়ে ছবি তুলেছিল, যেই ছবির ব্যাকগ্রাউন্ডে সংকে দেখা যায় যে সমুদ্রের মধ্যে কিছু ফেলছিল। তো এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পার্ক তার বাসায় যায়। তো সং তখন বলে আগের দিন সকালে সে তার রুম থেকে যখন বাইরে আসে তখন সে সুইমিং পুলের এক কোনায় তার হাজবেন্ডের লাশ দেখতে পায় এবং সুইমিং পুলের পুরো পানি লাল হয়ে গিয়েছিল তার রক্তে। এবং আমি জানতাম এই কেসটা তোমার কাছেই যাবে, আর এর জন্য আমি সুইমিং পুলের সকল রক্তাক্ত পানি বের করে পুল একদম পরিষ্কার করে ফেলি, কারণ আমি জানি তোমার রক্তে ফোবিয়া রয়েছে, তুমি রক্ত দেখে ভয় পাও। কিন্তু বিশ্বাস করে এই খুনটা আমি করিনি, কিন্তু এই খুনের যত ইনফরমেশন তোমার লাগবে আমি তোমাকে দিতে পারবো। কিন্তু পার্ক এবার আর বিশ্বাস করে না। পার্ক করে কি সং এর লাই ডিটেকটিভ টেস্ট করে। লাই ডিটেকটিভ টেস্ট মানে হচ্ছে ওটা এমন একটা মেশিন, এটা 100% কাজ করে না, তবে তোমাকে যখন ওই মেশিনে বসানো হবে তুমি সত্য বলে না মিথ্যা বলে সেটা তোমার অ্যাবডোরিন ক্ষরণ বা তোমার হার্টবিট রেটের উপর ভিত্তি করে ও ধরে নেবে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। তো যাই হোক ওটাতেও সং পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়। আর এরই মধ্যে পুলিশ এটা জানতে পারে যে ডোকি নামে একজন রয়েছে যে সং এর হাজবেন্ডের কাছে টাকা পেত, কিন্তু সং এর হাজবেন্ড মরার একদিন আগে ডোকির মায়ের মৃত্যু হয়েছে। আর তাছাড়া সে সং এর হাজবেন্ডকে নাকি হুমকিও দিয়ে রেখেছিল তার মায়ের কিছু হলে সে সং এর হাজবেন্ডকে মেরে ফেলবে। তো এরপর পুলিশ ডোকিকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু ডোকি এই কথা স্বীকার করে না যে সে খুন করেছে। কিন্তু পুলিশের কাছে এতখানি প্রমাণ ছিল যে এই ডোকি যে সং এর হাজবেন্ডকে খুন করতে পারে তার যথেষ্ট কারণ রয়েছে। তবে একটা সমস্যা হলো পুলিশের হাতে এখনো সং এর হাজবেন্ডের যে ফোন সেই ফোনটা হাতে ছিল না, সেই ফোনটা খুঁজেই পাওয়া যায়নি। তো পার্ক তখন বুঝে যায় ওই ছবিতে সংকে যে সমুদ্রে কিছু ফেলে দিতে দেখা গিয়েছে মনে হয় ও ফোনটাই সমুদ্রে ফেলে দিয়েছে। তো এই জন্য ওই ফোনটা বের করার জন্য পার্ক করে কি কিছু ড্রাইভারকে কুবা ড্রাইভারকে কাজে লাগিয়ে দেয় যারা আর কি পানির নিচে থেকে জিনিস খুঁজে আনে। কিন্তু ওই দিনই রাতের সময় হঠাৎ করে সং করে কি পার্ককে কল করে এবং পাহাড়ের উপর দেখা করার জন্য ডাকে। তো পার্ক যখন আসে তখন সং করে কি পার্ককে তার গ্র্যান্ডফাদার মানে দাদার যে অ্যাশেজ রয়েছে ওদের মৃতদেহ তো পুড়িয়ে দেয়, সেই পুরানোর যে ছাই রয়েছে সেটা দেখিয়ে বলে যে 2 বছর আগে আমি যখন চায়না থেকে কোরিয়াতে এসেছি এটার কারণে এসেছি। অ্যাকচুয়ালি আমার দাদা অলওয়েজ চাইতো যে তার এই অ্যাশেজকে যেন কোরিয়ার এই পাহাড়ের এইখানে বিসর্জন করা হয়, কারণ তিনি চায়না যাওয়ার আগে এই জায়গাতে অনেক সময় কাটিয়েছিলেন। কিন্তু আমি মেয়ে হওয়ার কারণে এই অ্যাশেজটা বা এই ছাইটা আমি বিসর্জন করতে পারবো না, আর আমার বদলে একমাত্র এই কাজটা তুমিই করতে পারবে যাকে আমি ভালোবাসি। তাছাড়া আমি আর কাউকে ভালোবাসিনি, যদিও আমি অসহায় হয়ে 2টো মানুষকে বিয়ে করেছি, কিন্তু আমি পৃথিবীতে ভালোবাসলে একমাত্র তোমাকেই বেসেছি। আর পার্কও যেহেতু মনে মনে সংকে পছন্দ করে তার জন্য ওর হয়ে এসেসটা বিসর্জন করে দেয়। আর তারপর সং পার্ককে 1 বছর আগে হয়ে যাওয়া সেই খুনের শেষ প্রমাণ মানে সেই ফোন দিয়ে বলে তুমি চাইলে এই কেসটা রিওপেন করে আমাকে শাস্তি দিতে পারো যাতে তোমার ঘুম ভালো হয়। মানে ওই বুড়ি মহিলার সেই ফোনটি সং এখনো নষ্ট করেনি। আর এরপর সং আরো বলে আমি এই শহরে এই জন্যই এসেছি কারণ তুমি এই শহরে থাকো, আমি চাই তোমার মনের বোঝা কমাতে। আর এখানে তারা এত বেশি কাছাকাছি চলে আসে যে তাদের মধ্যে একটু চুমাচুমি হয় আর কি। আর 2 দিন পরে আমরা দেখতে পাই সং এর হাজবেন্ডের সেই ফোন কিন্তু কুবা ড্রাইভাররা সমুদ্র থেকে পেয়ে গিয়েছে। তো পার্ক এরপর ওটা ঠিক করে ওটা ডাটা চেক করে পুরো চমকে যায়। আর ওটা চেক করে সে জানতে পারে যে ওখানে একটা কল রেকর্ড রয়েছে যেটা পার্ক আর সং যখন 1 বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল বা কাছাকাছি এসেছিল সেই সময়ের সকল কল রেকর্ড এখানে রয়েছে। এবং ওখানে সং এর সাথে সং এর হাজবেন্ডের কল রেকর্ড শুনে সে জানতে পারে যে সং আর পার্কের ব্যাপার সে আগে থেকেই জানতো এবং সে সংকে সবসময় এই ব্যাপারে হুমকি দিত যে পার্কের ওয়াইফকে তাদের এই দুজনের সম্পর্কের ব্যাপারে সে বলে দেবে এবং তাদের সকল কথাবার্তার এই অডিওগুলো সে ইন্টারনেটে আপলোড করে দিবে। আর এই কথা বলার জন্যই মরার 1 রাত আগে সং এর হাজবেন্ড করেছিল কি পার্কের ওয়াইফকে কল করেছিল। তো এখানে পার্ক বুঝতে পারে যে পার্কের ফ্যামিলি বাঁচানোর জন্য হয়তো সং এর হাজবেন্ডকে খুন করতে পারে, তবে তারপর এর সাথে ডোকির কি কোনো জড়িত রয়েছে এটা জানার জন্য ডোকিকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। আর ডোকির কথায় পার্ক জানতে পারে যেদিন ওর মৃত্যু হয়েছিল সেদিন নাকি সং তার মায়ের সাথে হসপিটালে দেখা করতে এসেছিল এবং সে নিজে থেকে ইচ্ছে করে ডোকিকে ওদের নতুন শহরে কোথায় উঠেছে সেই অ্যাড্রেসও দিয়ে দিয়েছিল, যদিও ডোকির কাছ থেকেই পালিয়ে কিন্তু ওরা এই শহরে এসেছে। এবং এরপর নাকি কিছু সময় ডোকির মায়ের সাথে সং একা কাটিয়েছিল। তো এখানে পার্ক মোটামুটি পুরো কাহিনী ক্লিয়ার হয়ে যায়। তো পার্ক এরপর সংকে কল করে এবং জিজ্ঞাসা করে তুমি সব কেন করেছো। সং বলে দেখো আমি তোমাকে তোমার বউয়ের সামনে অপমানিত হতে দেখতে পারতাম না, আর এর জন্য আমাকে সব করতে হয়েছে, কারণ আমার হাজবেন্ড আজ হোক কাল হোক আমাকে ব্ল্যাকমেল করার জন্য আমাকে কুকুরের মতো ব্যবহার করার জন্য ভয় দেখিয়ে রাখার জন্য তোমার ফ্যামিলি ধ্বংস করার সবসময় ভয় দেখাতো, কারণ জানতো আমি তোমাকে ভালোবাসতাম। তবে বিশ্বাস করো পার্ককে এবার আমি মারিনি, পার্ককে আমি ডোকির হাত দিয়ে মারিয়েছি, কারণ আমি জানতাম ডোকির মায়ের যদি কিছু হয় তাহলে ডোকি আমার হাজবেন্ডকে মেরে ফেলবে। তো এই জন্য আমি ডোকির মায়ের
সাথে হসপিটালে দেখা করতে যাই এবং হসপিটালে গিয়ে দেখতে পাই যে ওর মায়ের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা দিয়ে তাকে বাঁচানো যাবে না এবং সে আমাকে বলেছিল যে সেই কষ্টের জীবন থেকে মুক্তি চায়। তো এই জন্য আমি একা থাকা অবস্থায় তাকে ফ্যান্টানিল ক্যাপসুল খাইয়ে মেরে ফেলি এবং এত স্মুথ ভাবে করি যে কেউ বুঝতেই পারে না। তারপর আমাদের বাসার ঠিকানাটাও আমি ডকিকে দিয়ে আসি। তো এরপর যখন ডকির মায়ের মৃত্যু হয়ে যায় সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে আমার হাজবেন্ডকে খুন করে দেয়। তো আমি যা করেছি পার্ক তোমাকে বাঁচানোর জন্য করেছি, আর আইনের চোখে আমি একজন ক্রিমিনাল, তো তুমি এখন চাইলে আমাকে মেরে দিতে পারো। কিন্তু পার্ক আর কিছুই বলতে পারে না। আর এরপর আমরা সংকে একা দেখি যেখানে পার্ক আমাদের বলে যে আমি চাই আমার মৃত্যু সমুদ্রে ডুবে হোক। তো এই জন্য সে সমুদ্রের কাছাকাছি যায়। আবার ওদিকে কালকে থেকে সং ও লাপাত্তা। তো পার্ক করেছে কি সং এর ফোন ট্র্যাক করতে করতে ওর পিছু নিয়ে চলে আসে, কিন্তু পার্ক সেখানে পৌঁছানোর আগেই সং করে কি বড় একটা গর্ত করে সমুদ্রে পারে এবং তার সাথে ভারী কিছু বেঁধে বসে যায় এবং কিছু ঘন্টার মাঝে সমুদ্রের পানি সেখানে সেই গর্তটা ভরতে থাকে। কিন্তু পার্ক এখানে চলে এসেছে কিন্তু সংকে সে কোথাও দেখতে পায় না। আসলে পার্কের ধারণাও নেই যে সং বর্তমানে নদীর কিনারেই কোন একটা গর্তের মধ্যে পানির নিচে রয়েছে, আর এতক্ষণে সং মারাও গিয়েছে। তো পার্ক তো এখানে পাগলের মতো সং এর নাম ধরে ডাকছিল, কিন্তু সং এতক্ষণে তার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছে এবং হয়তো পার্ক আর সং এর সাথে কখনোই দেখা হবে না। আর এখানেই একটা অন্যরকম ভালোবাসার সিনেমার এন্ডিং হয়ে যায়। মানে এমন একটা সিনেমা যেটাকে সরাসরি ভালোবাসা বলা যায় না, কিন্তু একে অপরের শুভাকাঙ্ক্ষী বলা যায় আর কি, যেখানে কোনো সেক্সুয়াল আবেগ নেই। দেখো পুরো সিনেমাতে কোথাও সেক্স নেই, পুরো সিনেমাতে তাদের কোনো স্বার্থের কোনো ব্যাপার নেই যে একজন আরেকজনকে স্বার্থের জন্য ভালোবাসলো। যদিও তুমি বলতে পারো যে সং নিজে বাঁচার জন্য পার্ক ইউজ করেছে, বাট দেখো সং এর যদি এত বাঁচার ইচ্ছায় থাকতো তাহলে এত প্রমাণ দিত না। অ্যাকচুয়ালি সং এবং পার্কের যে ভালোবাসাটা ছিল এটা ভালোবাসার চেয়েও বেশি কিছু, যেখানে একজন আরেকজনকে পেতে হবে এরকম কোনো কথা নেই, বা এরকম কোনো কথা কিন্তু একবারও সংও বলেনি পার্কও বলেনি, কারণ পার্ক বিবাহিত ছিল আর সং চাইনি পার্ক খারাপ থাকুক বা কষ্টে থাকুক। মানে তারা একে অপরের শুভাকাঙ্ক্ষী ছিল। এবং দেখো লাস্টে সংই কিন্তু পার্কের জন্য স্যাক্রিফাইস করে চলে গেল, আর পার্কও হয়তো লাস্টে এই কেসগুলো এখানে বন্ধ করে দেবে, কারণ সে চাইবে না যে সং খুনি হোক। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে কাহিনীটা কেমন লেগেছে। হয়তো অন্যান্য কোরিয়ান সিনেমার মতো এই সিনেমার কাহিনীতে ওরকম দম নেই, ওরকম ভালো লাগার মতো অ্যাকশন নেই, ওরকম ভালো লাগার মতো টুইস্ট নেই, তবে একেবারে আমার কাছে যে খারাপ লেগেছে তা নয়। তবে হ্যাঁ, এই সিনেমাটি 10-এ 7.3 আইএমডিবি রেট ডিজার্ভ করে না। এটার আইএমডিবি রেট হতে পারতো সর্বোচ্চ 5.5 থেকে 6 বা আরো কম। তো যাই হোক, তোমার কাছে কেমন লেগেছে সিনেমাটি কমেন্ট অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। ডাউনলোড করো অ্যাপটি, আর ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচের জন্য মেক শিওর করো তোমার টিম। তো এখনই পিন কমেন্ট চেক করো এবং 1 রুপিতে জিতে না হচ্ছে iPhone 15। এছাড়াও 1 crore রুপি জেতার তো একটা চান্স রয়েছে।